আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের জন্য আমি আমার সম্পর্কে নানা লাগে তার আমি ইন্টারভিউ নিব। মুক্তিযোদ্ধার তার অনুভূতি, তার এক্সপিরিয়েন্স, সে কী কী বিজনেস করেছে সেটা নিয়ে আমি তাকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। তো প্রথমেই আমি নানা থেকে নানার নাম জেনে নিব। কাজী আমিনুল্লাহ কাজার। আপনার এখন বয়স কত? বয়স আমার হলো সার্টিফিকেট এজ অনুযায়ী আমার 71 তো প্লাস আর 2 বছর ধরুন। আচ্ছা, ঠিক আছে। আর ওই টাইমে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তখন আপনার বয়স কত ছিল? আমি তখন ইন্টারমিডিয়েট ছাত্র। ইন্টারমিডিয়েট। হ্যাঁ। আচ্ছা। তো তখন আপনি কোথায় থাকতেন? আমরা তো ধরো 25শে মার্চের যে তোমার হয়ে গেল বা বেচাকার হয়ে গেল পাকিস্তান আর্মি দ্বারা, তখন আমরা ওই 26 তারিখে কার্ফিউ ছিল, 27 তারিখে আমরা সবাই পরিবার সবাই আমরা বাড্ডা চলে যাই। বাড্ডা আমার খালো বাড়ি ছিল, খালা বাড়ি ছিল, সেখানে একটা মোটামুটি একটা গ্রাম এলাকা ছিল, তো গ্রামের মধ্যে ওখানে গেলাম শেল্টার নেওয়ার জন্য। তো এখানে 27 তারিখে রইলাম, রাত্রে 28 তারিখে দেখলাম যে রামপুরা তোমার যে ডিভিশনের এখানে আর্মি চলে আসছে। তা আমরা ভয় পেয়ে গেলাম। রাত্রে খাওয়া দাওয়া করে আমরা আরও 1-1.5 কিলোমিটার ভিতরে গ্রাম, একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল চলে গেলাম। ওখান থেকে আমরা এক বাসা যায় শেল্টার নিলাম। তারপরের দিন আমরা 29 তারিখে 29শে মার্চ আবার বাসায় ব্যাক করলাম, খালো বাসায় ব্যাক করে তোমার ওই রাস্তা খেয়ে আবার সবাই আমার দল ধরে সেই আবার ঢাকার দিকে হাঁটা তুলতাম। সেই হাঁটতে 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 টিএসি হয়ে টিএসি হয়ে তারপর তোমার যে চক্রদা থেকে হরিটিন বলতে একটা ছিল বাস, সেই বাসে উঠে আমরা আমির বাজার আসলাম। আমির বাজার আসতে আমার টেকনিক্যালি আমাদের বাসতে অনেকে বলুন যাবেন ওদিকে, ওদিকে যাবেন না, কারণ চৌদিকে বিহারিরা ওই গাবতলিতে যাত্রীদের নামিয়ে সবাই নিয়ে যাচ্ছে। এর আগের 2টা বাস নিয়ে গেছে। এখন আমাদের যাত্রী অনেকেই প্রায় অর্ধেক নেবে, তখন টিকেল করে ধান ক্ষেত ছিল, ওখান থেকে হাঁটা শুরু করলো। কিন্তু আমাদের সাথে তো বুড়ো মানুষ, আমার মা ছিল, তারপর বাচ্চাও ছিল, তাই হাঁটবে কী করে। তারপরে ওই গাড়ির ড্রাইভার ছিল বিহারি, আমাকে বললো, যে ঘাবড়া মা, নিয়ে যাবো, কিছু হবে না, বলো পাকিস্তান জিন্দাবাদ, নারায় তাকবীর, আল্লাহু আকবার। আমরা জোর করে বলতে শুরু করলাম। এই স্লোগান দিয়ে গাড়ি চললো, গাড়ি তখন কাপিলে আমাদের দিকে গাড়িটা ধরলো, আমরা বেঁচে গেলাম। আমির বাজার এসে তারপরে নেমে, তখন তো বীজ ছিল না, লোহার বীজ ছিল, আমরা নেমে বীজ পার হয়ে গেল। তারপর ওখান থেকে আমরা অনেক বাঙালি রামদা সাবলি দাঁড়িয়ে আছে, বলে যে আমার তো আগে 2টো বাস নিয়ে গেছে ওরা, আবার আমাদেরকে রেস্কিউ করার জন্য আমরা দাঁড়িয়েছি। তারপরে তো গাড়িতে উঠলাম, মোটামুটি অনেকটা কোনো বিলাস হয়ে গেলাম। তারপর সেই চলে গেলাম সেই নয়ঘাট থেকে, তারপরে আবার সেই কত ব্রিজ ছিল না, আবার নৌকে পার হয়ে আবার গাড়িতে উঠলাম যে মানিগুজ নেবে। তারপর যখন তোমার নদীতে গেলাম, নদীতে যখন নৌকে উঠে নৌকায় তখন সন্ধ্যা ভাব, সেই নৌকায় উঠলাম, উঠে সে আবার যাবো আমার কত ভাই বাড়িতে বঙ্কুল, অনেক দূর। তো এই সেই নৌকা উঠতে মাছ নদী দিয়ে ঝড় আসলো, অনেক ঝড়, এই 3-4টে নৌকা আমাদের। তো এই একটা কৃষকের বাড়িতে থামালো, আমরা সেই কৃষকের বাড়িতে যাই উঠলাম। সেই কৃষক আমাদের অনেক করে দিল, বসে আজকে থাকেন আমাদের এখানে, আপনারা রাতে যাবেন না, এত বাচ্চা কাচ্চা কীভাবে যাবেন, থাকেন। তো আমার তো একটা অনেক দিকে 10টার দিকে বেশি ধরে গেল, 10 থেমে গেল। তারপরে আমরা আবার নদী উঠলাম, সে আবার সেই নৌকা চলতে মাইটেক দিয়ে আমরা নামা হলো। রাত তখন 11টা-12টা হবে। তারপরে বাইরে থেকে হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 প্রায় 2-2.5টার সময় আমরা বকুল দিয়ে আবার কৌদুয়া বেটে দিই। মানে অনেক হাঁটা চলে লেগেছে, অনেক দূর করতে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, যখন আপনি জানতে পারলেন যে এই মুক্তিযোদ্ধার যে শুরু হয়েছে 1971 সালে, তখন আপনি কি অনুভব করেছিলেন? যখন আপনি হ্যাঁ, মনে করলাম যে আমাদের তো পাকিস্তানে সেই নির্যাতন নিপীড়ন থেকে আমাদের মুক্ত হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে, তারপর মেজর জিয়া উদাত্ত কণ্ঠে স্বাধীনতা ঘোষণা করলো। তখন তো বাঙালি মনে প্রাণ সঞ্চার হলো যে আমরা তো এবার একটা হাল পেলাম, আমাদের সামুট আছে, আমরা যুদ্ধ করে যাচ্ছি, বা সবাই যুদ্ধ করতে পাকিস্তান আমাদের বিরুদ্ধে। তো মনে করো আমাদের না পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে দেশে স্বাধীন করতে হবে। তারপর তো যুদ্ধ শুরু হয়ে গেল।
ঘটনা যেটা মুক্তিযোদ্ধার সময় ঘটেছে, যেটা আপনি এই জেনারেশনে আপনি বলতে চাচ্ছেন বা শেয়ার করতে চাচ্ছেন, এমন কোনো ঘটনা যেটা ওই টাইমে ঘটেছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন, যেটা আমরা জানি না বা জানতে পারি? আসলে যে মুক্তিযোদ্ধা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ ইজ্জত দিয়েছে। হ্যাঁ, তারপর দেশে একটা পক্ষ ছিল, সেটা হলো জামাত ইসলাম মুসলিম লীগ। ওরা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ওরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে। ওরা বাড়িতে বাড়িতে আগুন জ্বালিয়েছে, পাবন্দীকে পাক সেনাদের হাতে তুলে দিয়েছে, যার ফলে আমাদেরকে একটা যুদ্ধের বেশ একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল আর কি। তো তখন আমাদেরকে মনে করলাম যে না, তো আমাদের যে কিছু করে হোক আমাদেরকে এদেরকে প্রতিহত করতে হবে। আমরা করতাম কি, রাত 8টা-9টার দিকে কাউকে না জানিয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্পে চলে যেতাম। আচ্ছা, ক্যাম্পে যেয়ে সেখানে আমরা মুক্তিযোদ্ধা কীভাবে অস্ত্র চালায়, কীভাবে তারা কোথায় আসবে, কতজন মুক্তিযোদ্ধা আসবে, কোথায় মুক্তিযোদ্ধা খাওয়াতে হবে, এইগুলো সব আমরা খবর নিয়ে রাত 10টার দিকে বাসায় আসতাম। কেউ জানতো না, কেউ জানতো না। তারপর তখন তোমার যখন বর্ষা দিনের 2-4-5-7 জন যখন মুক্তিযোদ্ধা আসতো, তখন বাইরে তাদের খাওয়ার আপ্যায়ন দিত। আবার আমাদের কাছে খবর আসতো যে আজকে ওই 20-30 জন মুক্তিযোদ্ধা হবে ওখানে। তখন করতাম কি, তখন এই হাদিয়াগুলা প্রাইমারি স্কুলে ওদেরকে থাকার ব্যবস্থা করতাম। মানুষ জানতো না। তার বাসায় করতাম কি, বড় ডেকে করে খিচুড়ি রান্না করতাম, শুধু খিচুড়ি। ওরা শুধু খিচুড়ি খেয়েছে। ওদের সাথে খিচুড়ি সেগুলো কোনো ডিম নেই, কোনো আলাদা কোনো তরকারি নেই। ও শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে শুধু খিচুড়ি খেয়েছে। অনেক সময় মুক্তিযোদ্ধারা শুধু চিরা মুড়ি খেয়ে মুক্তিযুদ্ধ করেছে, এই বাংলার সন্তানরা। এটা আমাদেরকে ধারণা চেতনে আনতে হবে। ওই যে দীক্ষা করে মুক্তিযুদ্ধ করেছে, তারা বাড়ির ঠিকানা নেই, মা বাবার ঠিকানা নেই, তারা না খেয়ে অনেক সময় মুক্তিযুদ্ধ করেছে। এটা আমাদেরকে আমাদেরকে চেতনাকে আরও জোরদার করেছে, আমাদের মুক্তিযোদ্ধাকে আমাদের চেতনাকে আরও জোরদার করেছে। আমাদেরকে যে করি হোক আমরা যুদ্ধ করে আমাদের সাথে আমরা স্বাধীনতা ছিনিয়ে আনবো। তো ডাইরেক্টলি আপনি সহায়তা না করতে পেলে ইনডাইরেক্টলি আপনি করেছেন। আমরা বলেছি মানে কি, মুক্তিযুদ্ধ করেছে 5,000 লোক, ম্যাক্সিমাম 30,000-40,000, কিন্তু গোটা বাংলাদেশের 1-2% বাদ দিয়ে সবাই তো মুক্তিযুদ্ধকে সাহায্য করে সহযোগিতা করেছে। আমরা কী করছি, কিন্তু আমরা বিশেষ সময় আমাদের চাউল নাই, আমাদের ধরো জ্বালানি নেই, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে চাউল এনেছি, বাড়িতে বাড়িতে গিয়ে জ্বালানি এনেছি, এনে ওদেরকে আমরা রান্না করে আমাদেরকে খাওয়াতে হয়েছে। এই জিনিসটা যে সাপোর্ট, এই সাপোর্টটা মুক্তিযুদ্ধে তা হয়তো তাহলে মুক্তিযুদ্ধই হতো না, মুক্তিযুদ্ধই হতো না। ওই টাইমে ওই সময় কি খাওয়ার অনেক অনেক রকম অনেক বিরাট রকমের প্রবলেম ছিল, অনেক না না, তো সেরকম প্রবলেম ছিল না, খাওয়া দাওয়ার প্রবলেম ছিল না, খাদ্য সংকটও ছিল না, খাদ্য সংকট ছিল না। তো যুদ্ধকালীন সময় খাদ্য সংকটও ছিল না, তাও খেতে পেরেছে। মানে বেসিক নিডটা আপনাদের পূরণ হয়েছে। হ্যাঁ, শেল্টার পেয়েছেন, খাবার পেয়েছেন, হ্যাঁ, এমনকি আপনি সহায়তাও করেছেন হ্যাঁ, মুক্তিযোদ্ধাকে। আপনার মতে আমরা কি আমাদের আসল স্বাধীনতা পেয়েছি? এই দেশে মুক্তিযোদ্ধা যে হয়েছে, এই বিজয় হওয়ার পর আমরা কি আসল স্বাধীনতা পেয়েছি? আমরা যে অর্থে দেশ স্বাধীন করেছি, আসলে তো আমরা সেইভাবে অর্থনৈতিকভাবে আমরা স্বাধীনতা ভোগ করতে পারছি না। এখানে ধনী দরিদ্রের গ্যাপটা বেড়ে গেছে। কিছু কিছু শ্রেণীর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বাঁধছে সুযোগ নেই। আবার কিছু কিছু লোক না খেয়ে তারা দিতে পারতে করছে। আবার এই ধনী দরিদ্রের বিপদটা বেড়ে গেছে। অর্থনৈতিক মুক্তি আমাদের হয়নি। আবার স্বাধীনতা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাইনি। এটা আমি বিশ্বাস করি। তো নেক্সট প্রশ্ন যদি যাই আমরা, সমস্যা হয়নি, অন্যদের তো সমস্যা হয়েছে। তো এটা তারা কিভাবে ফেস করেছে? ধরো তারা তো পাশাপাশি পেয়েছে, তারা কিন্তু যারা গভর্নমেন্ট জব করেনি, তারা ধরো প্রাইভেট জব করেছে, তারা তো গ্রামে চলে গেছে, তারা গ্রামে তো তাদের খুব সংকট ছিল, অর্থনৈতিক তাদের একটা সংকট ছিল। তারপরে কী করেছে, তারা ওই হাতে বাজারে এটা বিক্রি করেছে, ওরা এখান থেকে কিনে এদের বিক্রি করেছে। এইভাবে তারা দিনে লাভ করেছে। অনেক কষ্ট। যদি বাংলাদেশের মানুষ উদ্যোগ না নিত এই স্বাধীনতার জন্য, যুদ্ধের জন্য যদি না নামতো, এবং এটার যদি পাকিস্তানিরা আমাদের মাতৃভূমিতে তাদের রাজ করতো, তাহলে আপনার কি মনে হয় এটা কি আমাদের জন্য ভালো হতো? এটা যদি পাকিস্তান স্বাধীনতা না পেতাম,
তা না হলে তাহলে তো আমরা সেই ধরো এখন উচ্চ শিক্ষার্থে আমরা বিদেশ যাচ্ছি, আমাদের এখানে অনেক বড় বড় বিজ্ঞানী, অনেক বড় বড় সায়েন্টিস্ট, অনেক বড় বড় ডাক্তার জন্ম দিচ্ছে, তাই না? অনেক অনেক মেধাবী ছেলে পেলে জন্ম হচ্ছে, তারা অনেক অনেক মেধাবী ছেলেরা উচ্চ শিক্ষার্থী বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু এই সুযোগটা আমরা পেতাম না। এখন আমরা দেশটা আমাদের অনেকটা আমার সফল হয়ে গেছে। এবার আমাদের দেশকে প্রযুক্তির জন্য বিদেশ খুব একটা আমাদের বিমর্শন করতে হয় না, আমরা নিজেরাই আমাদের মেধা দিয়ে মেধা দিয়ে আমাদের চেতনা দিয়ে আমরা সেটাকে পূরণ করতে পারছি। তাই না? আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার আছে, অনেক বড় বড় ডাক্তার জন্ম নিচ্ছে, অনেক বড় বড় হাই কোয়ালিফাইড ডাক্তাররা এখান থেকে পড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু স্বাধীনতা না পেতাম তখন মাঝে মাঝে হতো, নাও হতে পারত। আর তার কাছে পাকিস্তানের মতো ম্যাক্সিমাম তো বৈষম্যটা তো বেশি ছিল। এই পাকিস্তান আমাদের অর্থনৈতিক বৈষম্য, শিক্ষা বৈষম্য, লেখাপড়া বৈষম্য, চাকরির বৈষম্য। হয়তো দেখা গেল চাকরিতে বাঙালিদের দিয়েছে বা 10%, 90% করতেছে এমপ্লয় করেছে পশ্চিমেরা। হ্যাঁ, কিন্তু এই সুযোগটা তো আমরা পাইনি। এখন আমার পাচ্ছি, এখন আমার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, উপর র্যাঙ্কে যাচ্ছে। হ্যাঁ, তখন তো তখন পাকিস্তান আমাদের ছেলেমেয়েরা উপর র্যাঙ্কে যেতে পারেনি। যেমন ধরো আর্মির কথা ধরো, আর্মিতে ম্যাক্সিমাম ওরা থেকে ওরা হচ্ছে পাকিস্তান থেকে ওরা যেটাই ওরা এখন ব্যতীত ওরাই প্রমোশন নিত। আমাদের দেশের আর্মি সেনাবাহিনীতে এরা মেজর কর্নেলের উপরে যেতে পারে। এখন তো ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে, অনেক ভেদাভেদ করা হতো। হ্যাঁ, অনেক ভেদাভেদ করা হতো। আমাদেরকে তো ওরা মানসিকতা করতে পারে। হ্যাঁ, অনেক ডিসক্রিমিনেশন হতো। হ্যাঁ, 1971-এর মুক্তিযুদ্ধের পর দেশের অবস্থা কেমন ছিল? আপনি কি উইটনেস করেছেন? আচ্ছা, 1971 সালের পর আমাদের বুকে অনেক আশা, অনেক আশা। এখন আমরা স্বাধীন বাংলার নাগরিক, আগে ছিলাম পরাধীন, এখন আমার স্বাধীন। অনেক আশা ছিল, অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সে আশা পূরণ করতে পারেনি আমাদের মতে। বঙ্গবন্ধু আসলেন, বঙ্গবন্ধু এসে দেখা গেল যে ওই যেসব তো বিদেশি সাহায্য সহযোগিতা অনেক আসছে, কিন্তু যে আওয়ামী লীগের দলীয় তোমার যে আড্ডা, দলীয় যে চামচেরা বেশিরভাগ ওরা ভোগ করত, গরিবের কাছে প্রচুর খাদ্য বলো, টাকা পয়সা বলো, তখন এসব দেখা গেল যে একটা শ্রেণী ওরাই লুটো করে খাচ্ছে। বঙ্গবন্ধু নিজে বলছেন যে পাকিস্তান চলে গেছে, পাকিস্তান চলে গেছে, কিন্তু ওই চোরের ঘুরে আমাদেরকে রেখে গেছে। এরা সব চোর, আমার ডানে চোর, ভাবে চোর, সামনে চোর, পিছনে সবাই চোর, সবাই চুরি করে খাচ্ছে। এই দেশে তো 7.5 কোটি লোক কম্বল আসছে, কিন্তু আমার কম্বলটা কোথায়? আমি তো আমার কম্বলটা পাইনি। এরকম বন্ধু নিজে বলছে। পরবর্তীতে তোমার 73 সালে মরণান্তর হইল, দেশে দুর্ভিক্ষ হয়ে গেল। সেখানে হয়তো আন্তর্জাতিক সহযোগ থাকতে পারে। তারপরে দেশীয় যে দলীয় যে লুটপাটের তন্ত্র কাজ হয়েছিল, তখন এরা ওই কালোবাজারি মুনাফাখুরি শুরু করে দিল, দেশে একটা সংকট দেখা দিল, খুবই খাদ্য তখন অনেক বড় তখন দুর্নীতি মারা গেছে। পরবর্তীতে 75 সালে শেখ মুজিব সে তোমার দেশকে এত বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে এক দলীয় শাসন কায়েম করল, এক দল এক দেশ, এক রাজ্য এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। তখন সব দল নিষিদ্ধ হয়ে গেল। তখন মানুষের মধ্যে একটা বিরোধ ধারণা হলো যে আমরা তো শান্তি করেছিলাম, দেশকে সবার অংশগ্রহণের দেশটা ভালো হবে, কিন্তু একটা শ্রেণী দেশ শাসন করবে, সংবাদপত্র 4টা সংবাদ সব সংবাদ বন্ধ করে দিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করলো। হ্যাঁ, তখন মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়লো। তাই এইভাবে দেশ চলতে পারে না। এই দেশে সকলের মতামত থাকবে, সকলে অংশগ্রহণ থাকবে। তখন মানুষ শেখ মুজিবের উপর বিক্ষুব্ধ হয়ে গেল। এক পর্যায়ে শেখ মুজিবের বিরুদ্ধে হলো, শেখ মুজিবকে হত্যা করা হলো। তখন হত্যা করা হওয়ার পরে তখন একটা অন্য সরকারি আওয়ামী লীগের একটা অংশ সরকার গঠন করলো। তখন দেখা গেল রাতারাতি দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আচ্ছা এটা কাট করে দেবো না। তো বলছেন যে স্বাধীনতার পর অনেক আশা এসেছে এবং অনেক ডিসক্রিমিনেশন হয়েছে, এবং একটা পার্টি ভুল করবে এটা তো হয় না, সবাই তো তাদের ওপিনিয়ন আছে, তাদের বিবেচনা আছে। আপনি 1971-এর মুক্তিযোদ্ধার 9 মাস কোনোভাবে স্বাধীনতার পাওয়ার জন্য
সহায়তা করেছে, অফিসে করেছেন ওই যে অবশ্যই করেছি, ওই খাবারের মুক্তিযোদ্ধা সাহায্য করেছি, সহযোগিতা করেছি, আর্থিকভাবে সাহায্য করেছি, খাদ্য দিয়ে সাহায্য করেছি, আদিভাবে শুরু এই করেছেন। কাজ টাকা এনে খাবার দাবার কিনে এনেছে, হ্যাঁ, চাউল ডাল এবার করেছি। তো আমরা করেছি কিন্তু মোটামুটি একটা ঝুঁকি নিয়ে করেছি। তো রাজাকার আমাদের রক্ত থাকতো, কে কোনো সব চাপতো এগুলো আমরা খুব গোপরে করতে আমরা। ওই 9 মাস, পুরো 9 মাসে এটা করেছেন। হ্যাঁ, 9 মাসে করেছি, 9 মাসে করেছি, বাহ। 9 মাসে করেছি। এখন দেশের পরিস্থিতি দেখে কি মনে হয় যে স্বাধীনতা পাওয়ার জন্য যেই যুদ্ধ করেছে মহান ব্যক্তিরা, তাদের এই বলিদান সফলতা পেয়েছে? এটা আমাদের তো তারা যে ত্যাগ স্বীকার করেছে, তারা যে লক্ষ মানুষের প্রাণ দিয়েছে, লক্ষ মানুষের ইজ্জত দিয়েছে, সেটা মানে সেই পুরোপুরি আমরা সেটা তাদের বীজ আমরা শোধ করতে পারছি না। কেন পারছি না? রাজনৈতিক কন্দল আমাদের দেশে আমাদের লেগেই আছে, রাজনৈতিক কন্দল। আমরা সে পুরোপুরি তাদেরকে যেটা পাওয়া উচিত স্বীকৃতিটা সেটা দিতে পারছি না। তারপর হয়েছে কি, যারা প্রকৃত যুদ্ধ করেছিল সেই দলীয় কারণে অনেক মুক্তিযোদ্ধাদের স্বরূপ পায়নি, তারা পথপথে ঘুরছে, তার পথপথে হয়তো না খেয়েও মারা যাচ্ছে, এরকম মুক্তিযুদ্ধ অনেক আছে। কিন্তু দেখা গেল যে ওই দলীয় স্বার্থের জন্য ভুয়া মুক্তিযোদ্ধার সৃষ্টি হলো, ভুয়া মুক্তিযোদ্ধার বা আবির্ভাব হলো দেশে। তখন তো ভুয়া মুক্তিযোদ্ধারা তখন তারা ওই বিভিন্নভাবে তারা মুক্তিযুদ্ধের স্মরণ দিল, এই মুক্তিযুদ্ধ ভাতা তারা ভোগ করছে। ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা ভোগ করছে, কিন্তু অনেক প্রকৃতি মুক্তিযোদ্ধা আছে তারা ওই মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে না, সহজ সাহায্য সহযোগিতা পাচ্ছে না। এবং যারা ওই মানে যুদ্ধে ছিল, যারা এখন বেঁচে আছে, কয়েকজন এতই অনেস্ট যে ওরা বলছে যে এটা ওদের লাগবে না। ওদের লাগবে না। অনেক মুক্তিযোদ্ধা আছে তারা বলে যে আমরা তো ওই সার্টিফিকেটের জন্য বা ভাতার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি দেশের জন্য, আমরা প্রাণ দিয়েছি দেশের জন্য, আমরা পা দিয়েছি, পা আমাদের ভেঙে গেছে, পা আমাদের পড়ে গেছে, এটা দেশের জন্য। এটাই আমাদের স্মৃতি, আমাদের দেশের এটাই আমাদের স্বাধীনতা। আমরা অর্থনৈতিক লালসার জন্য তো আমরা মুক্তিযুদ্ধ করিনি। এখন এরকম মুক্তিযুদ্ধ অনেক আছে, অনেক আছে। এখন যেটা অনেকক্ষণ তো কথা হয়েছে এসব নিয়ে, যে কোথায় গিয়েছে, কীভাবে সহায়তা করেছে মুক্তিযোদ্ধাদের ইনডাইরেক্টলি, 9 মাস অনেক কষ্ট হয়েছে। এখন লাস্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে আমার, ওই মুক্তিযোদ্ধার কোনো কাছের মানুষ বা ছেড়ে চলে গিয়েছে মানে আপনার সামনে? হ্যাঁ, শুনো, মুক্তিযুদ্ধের সময় আমরা আমাদের একটা ওই 6 ব্যান্ডের ফিলিপস রেডিও ছিল, ট্রানজিস্টার। তো ওইটা সন্ধান করে আমরা সকলেই গোল ধরে বসতাম, আমরা তোমার ওই খবর শুনতাম, স্বাধীন বাংলা বেতারকাদের খবর। সেখানে অনুষ্ঠান হতো জল্লাদের দরবার, চরমপত্র, এগুলো হতো, আর স্বাধীনতার গান বলবো দেখে আমাদের উদ্ভূত হতো। এটা আমরা শুনতাম। আমাদের পাশের গ্রামে, আমাদের গ্রামে একটা ছেলে, ওর নামটা হলো কে ভুলে গেলাম, ওর নামটা হলো কি, ও ঢাকা মেডিকেলে করতো, মেধাবী ছেলে, আমাদের 2 বছরের সিনিয়র, সে এসএসসিতে স্ট্যান্ড করেছিল। সে ওই ঢাকা কলেজ থেকে নেমের পাশ করে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল। সে করতো কি, ইনফ্লুয়েন্সার, ও আমাদের কাছে এসে বসতো, প্রতিদিন নৌকায় করে আসতো, এসে আমাদের সাথে এই খবর শুনতো, আবার একটা খাওয়া বাসা যেত। তো হতো কি, ও প্রত্যেক মাসে ওই বেতন দেওয়ার জন্য ঢাকায় আসতো, ঢাকায় এসে আমাদের বাসায় উঠতো, আমাদের সেন্ট্রাল রোডের বাসায় এসে থাকতো, আমার বেতন দিয়ে গ্রামে চলে যেত। একবার করলো বেতন দিয়ে এসে ওই গাড়িতে উঠছে, ওঠার পরে আরবি সবাইকে দামিয়ে তুমি কী করো বলে, আমি চাকরি দিই, এদিকে যাও। তুমি কী করো? শফিক, ওটা শফিক কুড়ি 5 ঘরের ছেলে, কৃষকের ছেলে, শফিক ভালো ছেলে। তাকে সে বলছে আমি মেডিকেল ছাত্র, তুমি এদিকে যাও। যাওয়ার পরে আর সবাইকে ছেড়ে দিয়েছে, শফিক ছাড়েনি। শফিককে আর পাওয়া যায়নি, ওই যে 15 দিন সকালে ওইখানে আমাদের আত্মীয় ও সঙ্গে ছিল, আমাদের বাসায় ছিল, সেও ছিল। ও এসে আমাদের খবর দিল যে শফিককে তো ওই আর্মিতে ধরে নিয়ে গেছে। এটা বিহারিরা ওদের খুন করেছে, ওই বুদ্ধিজীবী ভালো ছেলেপেলে রাখবে না, ওকে শেষ করে দিল। তারপরে তো তোমার হয়তো ধর হয়ে যাবে, স্বাধীনতার
বিজয়ের 2 দিন আগে তো অনেক বুদ্ধিজীবী বেড়ে ফেললো, রাজাকার অনেক বুদ্ধিজীবী বেড়ে ফেললো। এবার ওই শহীদুল্লাহ কায়সার, তারপরে গণেশ চৌধুরী, তারপরে আরো কত বুদ্ধিজীবীদের বের অনেক হলো। সায়েন্টিস্ট, হ্যাঁ, তারপরে টিচার, অনেক বুদ্ধিজীবীদের বের করা হয়েছে। অনেক দুঃখজনক বিষয় ছিল আমাদের দেশের জন্য। অনেক ওরা ভেবেছিল যে এই মেধা যদি আমরা শেষ করতে পারি তাহলে এরা আর মেধা দৌড় করে দাঁড়াতে পারবে না, এদের দমন করতে পারবে, এদেরকে শাসন করতে পারবে। তো তা তো হার করবো না। তো আমাদের স্বাধীনতার টাইমে আমরা অনেক মহান ব্যক্তি, অনেক বুদ্ধিজীবীদের হারিয়েছি। হ্যাঁ। এই দেশ অনেক 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 লসের মধ্যে হ্যাঁ আর এটা আপনি সব কিছু আপনি উইটনেস করেছেন। হ্যাঁ, ওই বনে চৌধুরী তার ফিরে আসবে না। জি, ওই বনে চৌধুরী তারপর জেসিদেব হ্যাঁ, ওদের মতো তো লোক তো আর ফিরে আসবে না। জি। ওরা তো হারাইছি আমরা। জাতি তো মেধা শূন্য করার জন্য জাতি তো রোজা। তো আমাদের যে স্বাধীনতার জন্য যে মুক্তিযুদ্ধটা হয়েছে এটা হওয়া দরকার ছিল, এটা আপনার মনে হয়? আর এটা হলো কেন? এটা হলো যে তোমার ৭০ সালে নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের ওই নিরঙ্কুশ সমাবেশ অর্জন করবে, নিরঙ্কুশ সংগঠন করবে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ 6 দফা দিয়েছিল, এটা ৬৬ সাল 6 দফা গায়ে করেছিল, পাকিস্তান সরকার 6 দফা তারা পারেনি, 6 দফার ভিত্তিতে তারা ক্ষমতা হস্তান্তর করবে না। এবং ক্ষমতা হস্তান্তর না করার জন্যই আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে ছেড়ে দেবে। ৭ই মার্চের ভাষণে শেখ মুজিব বলেছে যে এইবারকার সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারকার সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই ৭ই মার্চের ভাষণ বিশাল লক্ষ মানুষ ওই তোমার রেসকোর্স ময়দান, তখন বলতে পারেন সোলার রেসকোর্স ময়দান ছিল, সেই সুযোগ সময় আমি ছিলাম। আমি ছিলাম লক্ষ লক্ষ সেই পাকিস্তান আর্মি, পাকিস্তান সেই হেলিকপ্টার নিচ দিয়ে যায়, একটা খুব শঙ্কার মধ্যে, খুব একটা মানে ভয়ের মধ্যে সেই যোগ করেছিলাম আমরা। হ্যাঁ, তো সেই ৭ই মার্চের ভাষণের পর তো ২৫শে মার্চে তো গণ্ডগোল হয়ে গেল আমাদের নেতৃবৃন্দের সাথে। পাকিস্তান নেতৃবৃন্দের পথে মিল হলো না, তারা সহায়তা ভিত্তিতে তার সমস্ত হস্তান্তর করবে না। ২৫ তারিখে রাত্রে পাকিস্তান আর্মি নেমে গেল, নেমে গিয়ে ইনি বিচার হত্যা শুরু করল। মহসিন হল, তারপরে তোমার এই যে আমাদের যে জগন্নাথ হল, নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করল। আপনার সারাদিন অবরুদ্ধ শুয়ে আছে আমরা তো কী করলাম? আমরা যেহেতু আপনার কোনো আমাদের স্মৃতি আছে, আমরা যখন আমরা শুনতে পারলাম তখন আমাদের ওই এমএলএ ছিল আমাদের সেন্ট্রাল রোডে কালো চৌধুরী, মানে আমাদের খুব ঘরে ছিল যে আমাদের এটাকে বললো যে আজকে রাতে এই হতে পারে, তোমরাই করো, আস্তে আস্তে রাস্তা বদ্ধ করে দাও। তারপরে আমরা করলাম কি ওই যে রাস্তাকে ওই দিয়ে বন্ধ করলাম, করে দিয়ে তারপরে সেই ঘিরি রোড সেন্ট্রাল রোডের মাথা বন্ধ করে দিলাম। তারপর ঘিরি রোড যখন বন্ধ করবো তোমরা 10:30 11টা, তখন দিয়ে গুলির আওয়াজ কটাক্ট করে হচ্ছে। তারপর মাঠে দূরে আসলাম, তারপরে যে গুলির আওয়াজ শুরু গেল তোমরা কল্পনা করতে পারবে না। যদি কখনো গ্রামে মুড়ি ভাজাতে দেখো, মুড়ি ভাজছে, চাল যেরকম ফুটে সেরকম গুলি, লক্ষ 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 গুলি তোমার ছুটছে, তোমার কামান ছুটছে, তোমার মেশিন গান ছুটছে। আমরা সেই ওদের আর আমরা খান শুনতে পাই, শুনি। আমরা ফ্লোরে শুয়েছি, আমাদের ট্রেনে ঘর ছিল, ট্রেন সেমি পাকা, ওই আমাদের ঘরের চাল দিয়ে চলে যাচ্ছে বুলেটগুলো। এরকম একটা একটা অদ্ভুত মানে বিশ্বাস বিভীষিকাময় একটা রাত্রি আমরা সেই কাটিয়েছিলাম। এরকম এরকম রাত্রি তো অনেক কাটিয়েছিল এই 9 মাসে। এইটা বিভীষিকাময় এরকম করতে কাটাই। আমরা শুধু দেখলাম যে পাকিস্তান আর্মিরা আসছে, লসে পাচ্ছে, তখন আমরা গ্রাম ছেড়ে ঢুকে অন্য গ্রামে চলে যেতাম। আমাদেরকে বাচ্চা কাছে আমাদের বাবুকে নিয়ে অন্য গ্রামে চলে যেতাম। তারপর খবর নিতাম যে পাকিস্তান চলে এসেছে, তারপর আমার বাইরে আসতাম। ঠিক আছে, অনেক কিছু জানা গেল স্বাধীনতার ব্যাপারে ওনার থেকে, যার বয়স এখন 72 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ধন্যবাদ।